আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খালিদ আব্দুল্লাহ শাহরিয়ার। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তোমাদের আজকে সবাইকে স্বাগতম হালকেনস্টাইনের এইচএসসি টেস্ট পেপার সলভিং ক্লাসে। আজকে আমরা ম্যানেজমেন্টের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 যৌথ মূলধনী ব্যবসা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের এই ভিডিওটাতে এবং এই ক্লাসে আমি দুইটা ভাগে ভাগ করব। ফার্স্ট পার্টে আমরা কিছু কোশ্চেনের সলভ এবং অ্যানালাইসিস করব, এবং সেকেন্ড পার্টে আমরা ঠিক একই কাজটা করব, সলভ এবং অ্যানালাইসিস। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ক্লাস শুরু করার আগে একটা জিনিস বলে রাখি যে আমরা যে এই যে ক্লাসটা যে আজকে করতে যাচ্ছি, এখানে টেস্ট পেপারে তোমার যে এই যে চ্যাপ্টার নিয়ে তোমার যে কোশ্চেন গুলো আসছে, হ্যাঁ, আমরা যদি এরকম যদি পাই যে মনে করো সিমিলার একদম কোশ্চেন, তোমার সিমিলার কনসেপ্ট, তাহলে হচ্ছে আমরা আগে যেগুলো করে আসবো জাস্ট এরকম যদি সিমিলার কিছু থাকে আমরা জাস্ট টাইপটা বলে দিব, দেন তোমরা তোমাদের মতো করে একটু দেখে নিবে, ঠিক আছে? সো আশা করি তোমরা সবাই হচ্ছে মনোযোগ দিবা এবং এখান থেকে তোমরা ভালো কিছু একটা শিখতে পারবা। তো চলো আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, তো চ্যাপ্টার 5 যেটা হচ্ছে আমাদের যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি, আমাদের যে অ্যাক্ট সেগুলো নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা, যৌথ মূলধনী ব্যবসা। তোমরা এটা অলরেডি জানো। তো ফার্স্ট যে কোশ্চেনটা বোর্ডের দেখো, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2022-এ আসার একটা কোশ্চেন। সেখানে বলা হয়েছিল যে বিধিবদ্ধ কোম্পানি কি। আচ্ছা, বিধিবদ্ধ কোম্পানি বলতে তোমাকে বোঝানো হয় যে দেশের আইনসভায় বিল পাস বা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বা গঠিত কোম্পানিকে মূলত বিধিবদ্ধ কোম্পানি তোমাকে বলা হয়। যেমন বাংলাদেশ ব্যাংক, ওয়াসা, রেলওয়ে, এগুলো হচ্ছে কি তোমার বিধিবদ্ধ কোম্পানি, ঠিক আছে? যে বোনাস শেয়ার বলতে কি বুঝো? বোনাস শেয়ার বলতে বোঝানো হয় যে শেয়ার হোল্ডারদের মাঝখানে তুমি তাদেরকে নগদ লভ্যাংশ না দিয়ে, নগদ টাকাটা না দিয়ে, যখন তাদেরকে নগদ টাকার পরিবর্তে, নগদ লভ্যাংশের পরিবর্তে তুমি যখন তাদেরকে শেয়ার বা বোনাস শেয়ার ইস্যু করো, সেই বিষয়টাই হচ্ছে কি তোমার বোনাস শেয়ার, ঠিক আছে? এখানে হচ্ছে সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসাবে বন্টন না করে এর অংশবিশেষ সংরক্ষিত তহবিলে তোমার জমা রাখতে হয়। এরূপ তহবিল সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সবার সিদ্ধান্তে তহবিলে উক্ত মূলধনে পরিণত করার লক্ষ্যে বোনাস শেয়ার তোমার মূলত কি ইস্যু করা হয়ে থাকে। আচ্ছা, সেকেন্ডে যেটা যে পায়রা লিমিটেড কোন ধরনের কোম্পানি, আমাকে কোম্পানির ধরনটা বলতে হবে। যে 20 জন বন্ধু মিলে পায়রা লিমিটেড কোম্পানি গঠন করে, তারা যথাযথ পরিকল্পনা, প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধন গ্রহণ করে থাকে। নিবন্ধন পত্র পেয়ে প্রতিষ্ঠানটি কার্যারম্ভ করতে বললো, কিন্তু শেয়ার বিক্রি করতে গিয়ে কোম্পানিটি আইনগত বাধার সম্মুখীন হলো। আমরা জানি কোম্পানি তোমার দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে কি তোমার প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যটা কি? যে এখানে সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 50 জন পর্যন্ত সদস্য নিয়ে একটা কোম্পানি তুমি গঠন করতে পারবা, এবং এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তুমি অনেক ধরনের সুযোগ সুবিধা পেলেও তোমার সবচেয়ে বড় যে সুযোগটা কোম্পানি, সেটা হচ্ছে কি শেয়ার বিক্রি করা। সেখান থেকে সেটা কি তুমি করতে পারবা না, যেহেতু উদ্দীপক এখানে বলা আছে 20 জন বন্ধু মিলে কোম্পানিটা শুরু করছে, কিন্তু তারা শেয়ার বিক্রি করতে পারতেছে না মূলধন সংগ্রহের জন্য। সেই আমরা চোখ বন্ধ করে বলতে পারি তাদের এই কোম্পানিটা হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির আর কি কি বৈশিষ্ট্য আছে তোমরা জাস্ট তোমাদের এই ইয়াতে এটা দিয়ে দিবা। আমি যা বলছি এখানে কিন্তু তাই লেখা আছে, ঠিক আছে? সো এটা কি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির উদাহরণ। ঘ নম্বরে বলা আছে যে পায়রা লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয় কেন বাধার সম্মুখীন হলো। আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে সাধারণত পাবলিকদের কাছে শেয়ারটা ইস্যু করতে পারে না, তাদের মূলধন সংগ্রহ কি তাদের অভ্যন্তরীণ উৎস থেকেই সংগ্রহ করতে হয়। দ্যাট মিনস প্রাইভেট লিমিটেড কোম্পানি একমাত্র যে তাদের যে শেয়ার হোল্ডারই আছে, যে 2 থেকে 50 জন যে মেম্বারই আছে, তাদের মধ্যেই তারা কি শেয়ার মূলধনটা সংগ্রহ করে থাকে। হ্যাঁ, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি 50 জনের বাইরে জনগণের নিকট থেকে তারা শেয়ার করতে পারবে না। এটাই সাধারণত স্মারকলিপি এবং পরিমাণ নিয়মাবলী দুইটাতেই লেখা থাকে। তো যদি তারা যদি এরকম ঋণপত্র বিক্রি, শেয়ার পত্র বিক্রি যদি তারা করতে যায়, তাদেরকে কি করতে হবে? তাদেরকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহের জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে পারে না? শেয়ার বিক্রি করতে পারে না। আচ্ছা, আমরা আমাদের 2 নম্বর কোশ্চেনে যাব। এটাও তোমার ঢাকা বোর্ড 2022 থেকে আসা, ঠিক আছে? যে তোমাকে বলছে যে স্মারকলিপিটা কি। আচ্ছা, স্মারকলিপি বলতে কি বোঝায়? যে যেখানে কোম্পানির মৌলিক বিষয়গুলো, কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, কোম্পানির মূলধনের পরিমাণ, শেয়ার হোল্ডারদের নাম টাম, দায়, মূলধন সংক্ষিপ্ত যে সংক্ষেপ আকারে লেখা থাকবে, সেটাই হচ্ছে কি কোম্পানির স্মারকলিপি বা পরিমেল বন্ধ, ঠিক আছে? আচ্ছা, ঋণপত্র বলতে কি বোঝায়?
আচ্ছা, ঋণপত্র জিনিসটা কি বা ডিভেঞ্চার যেটাকে বলা হয়, যে কোম্পানি সাধারণত শেয়ার বিক্রি করে মূলধন গ্রহণ করে থাকে, ঠিক আছে। তদ্রূপ কোম্পানি যদি ঋণ দরকার হয়, কোম্পানি কি করে, জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করে থাকে একটা সুদের বিনিময়ে, ঠিক আছে, সুদটা জনগণকে দিবে। তো কোম্পানি কি করে, ঋণপত্রটা যখন জনগণের নিকট বিক্রি করে বা ইস্যু করে, যখন কি ঋণের টাকাটা সংগ্রহ করে থাকে, সেটাই হচ্ছে কি কোম্পানির ঋণপত্র, ঠিক আছে। তো গ নাম্বারটাতে এখানে কি বলা আছে, গ নাম্বারটাতে বলা আছে যে উদ্দীপকে আতরজান লিমিটেড কোন ধরনের ব্যবসা সংগঠন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে 39 জন বন্ধু মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা। আচ্ছা, এইটা দেখলেই আসলে বোঝা যায়। তোমার যদি সংখ্যাটা তুমি একবার দেখতে পারো যে 2 থেকে 50 জনের মধ্যে বা স্পেসিফিক কিছু যদি বলা যায়, তাহলেই বুঝে যাবো এটা প্রাইভেট লিমিটেড না পাবলিক লিমিটেড। আচ্ছা, 80 কোটি টাকার মূলধন সংগ্রহ করে, এতে আইনগত কোনো ঝামেলা তাদের পড়তে নেই। জনপ্রজন একটি আহনা লিমিটেড কোম্পানি 50 লক্ষ টাকা শেয়ার ক্রয় করলেন। কোম্পানি জুন মাসে 10% নগদ লভ্যাংশে এবং 10টি শেয়ারের বিপরীতে একটি শেয়ার দেওয়ার ঘোষণা হলো। আচ্ছা, আতরজান লিমিটেড কোন ধরনের ব্যবসা সংগঠন? প্রথমটা হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। দেখো, প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছিলাম যৌথ মূলধনী ব্যবসা সংগঠন। কিন্তু যৌথ মূলধনী ব্যবসা সংগঠন হলেও যৌথ মূলধনী ব্যবসা সংগঠন এটা আমরা জানি দুই ধরনের আছে, প্রাইভেট আর পাবলিক লিমিটেড। এটা তুমি স্পেসিফিক ওয়েতে তোমার বলতে হবে। শুধু যৌথ মূলধনী এখানে লিখেছে, তুমি এটা দিতে পারো, দিয়ে লিখবা এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কারণ এখানে 39 জন বন্ধু মিলে তোমার কি করেছে, ব্যবসাটা দিয়েছে, এবং এখানে তোমার মোট 2 থেকে 80 কোটি টাকা তারা মূলধন সংগ্রহ করে, ঠিক আছে। কিছুদিন পর জনাব রাজন তার শেয়ারটি অন্য এক বন্ধু রিয়াজের কাছে বিক্রি করে। একমাত্র তুমি তোমার যে শেয়ার আছে সেটা কি অভ্যন্তরীণ যে তোমার মেম্বার থাকবে, শেয়ার হোল্ডার থাকবে, তাদের কাছে বিক্রি করতে পারবা, জনগণের কাছে বিক্রি করতে পারবা না। তো যেহেতু এটা হচ্ছে অভ্যন্তরীণ শেয়ারের কথা এখানে তোমার বলা আছে স্পেসিফিক ওয়েতে, সেজন্য আমরা এটা বলতে পারি এটা কি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এখানে ঘ নম্বরে যেটা বলা আছে যে পরের যে ইয়েটা, যে ওইটা তোমার কি কোম্পানি সম্পর্কে বলা আছে আমরা একটু দেখে নেই। যে উদ্দীপকে অহনা লিমিটেড ঘোষিত 10টি শেয়ারের বিপরীতে যে শেয়ার দেওয়ার কথা বলা আছে তার বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, এখানে দেখো এখানে কি বলছে, আমি তোমাদেরকে হাইলাইট করে দেই যে অহনা লিমিটেড ঘোষিত হাইলাইটের ইয়াটা চলে গেছে। ওকে, 10টি শেয়ারের বিপরীতে বোনাস শেয়ার দেওয়ার এখানে যথার্থতা বলে আমি মনে করি। কেন? পাবলিক লিমিটেড কোম্পানি তোমার শেয়ার ও ঋণপত্রের মাধ্যমে কি করে অতিরিক্ত মূলধন জনগণের নিকট থেকে সংগ্রহ করে থাকে, ঠিক আছে। তবে দায়রাতে কোম্পানি বোনাস শেয়ার বিতরণের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে, এক্ষেত্রে বন্টিত মূলধনও তা পরিণত হয়। আচ্ছা, এইখানে যেহেতু 10টা শেয়ারের বিপরীতে একটি শেয়ার দেওয়ার ঘোষণা দেওয়া করা হয়েছে এবং 10% নগদে, তোমাকে কি বলা আছে এখানে যে লভ্যাংশ দেওয়া হবে, শেয়ার হোল্ডারের মুনাফার পরিবর্তে বোনাস শেয়ার দেওয়া হবে এবং অন্যান্য অনেক কিছু তোমাকে এখানে উদ্দীপকে বলা আছে, তাই বলতে পারি যে অহনা লিমিটেড বোনাস শেয়ার দেওয়ার যৌক্তিকতা এখানে আছে। মানে নগদ লভ্যাংশ না দিয়ে যখন শেয়ার হবে, হ্যাঁ, তখন তাদেরকে কি এক্সট্রা শেয়ার কি কোম্পানি তাদেরকে প্রদান করবে। আচ্ছা, প্রশ্ন 3 দেখো, ময়মনসিংহ বোর্ড 2022-এ আসা যে নামমাত্র অংশীদার কাকে বলা হয়। ওকে, আর আউটসোর্সিং বেকার সমস্যা সমাধানে সহায়ক। আচ্ছা, নাম অংশীদার কাকে বলে? যে অংশীদার শ্রম, মূলধন, দক্ষতা সবকিছু কোম্পানিতে বিনিয়োগ করেন না এবং পরিচালনা অংশদার না, শুধু তার নাম ব্যবহারের অনুমতি দেন, তাকে নামমাত্র অংশীদার বা নমিনাল পার্টনার বলা হয়। ধরো তুমি একটা নামি দামি সুপারস্টার বা সেলিব্রিটি শুধু নামটা ব্যবহার করে তার নামটা দিয়ে তুমি তার কি করতে চাও, তোমার নিজের কোম্পানিটা তুমি কি করতে চাও, দাঁড়া করাইতে চাও, সেই ক্ষেত্রে এটা কি হবে, সে তোমার কোম্পানির একজন সদস্য হবে এবং সে কি হবে, তার নমিনাল পার্টনার হিসেবে সে কি বিবেচিত হবে, ঠিক আছে। আরেকটা কথা বলেছিল যে তোমার খ নম্বরে যেটা, যে আউটসোর্সিং বেকার সমস্যা সমাধানের সহায়ক। অবশ্যই আউটসোর্সিং জিনিসটা কি? আউটসোর্সিং জিনিসটা আসলে বলতে বোঝানো হয় যে তুমি নিজের মতো স্বাধীন পেশায়, হ্যাঁ, ঘরের বাইরে তুমি যখন কোনো ক্লায়েন্টের সাথে তুমি যখন কাজ করে থাকো নির্দিষ্ট টাকার বিনিময়ে, সেটাই হচ্ছে কি তোমার আউটসোর্সিং। সাধারণত বেকার যারা থাকে, বেকার হোক আর যারা হোক, বেকারত্ব দূর করার সবচেয়ে একটা সুন্দর মাধ্যম হচ্ছে কি আউটসোর্সিং করা, অথবা নিজের স্কিলটা ডেভেলপ করে বিভিন্ন ফরেন ক্লায়েন্টের প্রজেক্টগুলো প্রিপেয়ার করা। আমাদের সমাজে এখন আমরা যেমন ফ্রিল্যান্সিং জিনিসটা অনেক করে আসছি, ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং প্রায় কি একই জিনিস। এখানে কি করা হয়, ধরো গ্রাফিক ডিজাইনার, তার সে যদি এই স্কিলটা যদি থাকে
সে যদি অ্যাডোবি ফটোশপ, প্রিমিয়াম, দেন হচ্ছে বিভিন্ন ভিডিও টুলস, সফটওয়্যার, ফাইনাল কাট প্রো, এইসব সফটওয়্যারের ইউজেস সে যদি খুব ভালো করে করতে পারে, সে কিন্তু ইজিলি খুব যে ওয়েবসাইট গুলো আছে, আমি যদি বলি ফাইবার, আপওয়ার্ক, ঠিক আছে, সো এই জিনিসগুলোতে গিয়ে সে কি করতে পারে, নিজের প্রজেক্ট শো করে কিন্তু সে ইজিলি ঘরে বসে ডলার ইনকাম করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তার কোনো ধরনের আর পিছুটান রইল না, তার বেকারত্বের হারও আস্তে আস্তে কমতে থাকলো এবং দক্ষ মানব সম্পদ কি সমাজে প্রতিষ্ঠিত হতে থাকলো। সো আমরা বলতে পারি যে আউটসোর্সিং এর কারণে কি বেকারত্বের হার কমানো সম্ভব। আচ্ছা, বা সহায়ক। আচ্ছা, এবার উদ্দীপকটা এখানে বলা আছে যে সুমন ও রুমন নামের দুই বন্ধু শেয়ার বাজার থেকে একটি কোম্পানি যথাক্রমে 12 লক্ষ ও 7 লক্ষ টাকার শেয়ার তারা কিনেন। সুমন কোম্পানির বার্ষিক সাধারণ সভায় যোগদানের আমন্ত্রণ পত্র পেলেও জনাব রুমন কোনো আমন্ত্রণ পত্র পায়নি। আচ্ছা, কোম্পানিটি বিলোপের সিদ্ধান্ত নিলে রুমন তার বিনিয়োগিত 7 লক্ষ টাকা ফেরত পান, কিন্তু সুমন তার বিনিয়োগ টাকার অর্ধেক ফেরত পান। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত কোম্পানিটি কোন ধরনের? আমার কোম্পানিটি বলতে বলছে, অবশ্যই এটাকে একটা পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যটা কি? সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ যে শেয়ার সংখ্যা থাকবে সেটা দ্বারা সীমাবদ্ধ থাকবে। সুন্দর করে তারা কি করতে পারবে, বার্ষিক সাধারণ সভা রাখবে, তারপর হচ্ছে তোমার শেয়ার হোল্ডারদের মধ্যে কোম্পানির যে লাভ হবে, ঠিক আছে, সেই লাভের টাকাটা যত পার্সেন্ট লাভ হবে কোম্পানি যেই পার্সেন্টেজটা ঘোষণা করবে তত পার্সেন্ট পর্যন্ত কি শেয়ার হোল্ডাররা কোম্পানির লাভ পাবে, ঠিক আছে। এবং এই কোম্পানির ইয়াটা হচ্ছে কি যে তোমার দায় অসীম, ঠিক আছে, দায়টা হচ্ছে কি এই কোম্পানির ক্ষেত্রে কি সসীম দায়। এবং সেই ক্ষেত্রে তোমার আরেকটা জিনিস যে এই যে শেয়ার যে কিনছেন রুমন এবং সুমন, হ্যাঁ, তাদের এই শেয়ারের ক্ষেত্রেও দুই জিনিস আছে। একজন হচ্ছে এখানে তোমার মনে করো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রিফার্ড শেয়ার হোল্ডার, অগ্রাধিকার শেয়ার হোল্ডার, আরেকজন হচ্ছে তোমার কি সাধারণ শেয়ার হোল্ডার। তো আমরা জানি যে অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছেন তারা হচ্ছে কোম্পানি লাভ হলে সাধারণ শেয়ার হোল্ডারদের থেকে নির্দিষ্ট হারে আগেই তাদের মুনাফাটা পেয়ে যায়, আর সবার শেষে সাধারণ শেয়ার হোল্ডার পায়। কারণ এখানে বলাই থাকে যারা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার কোম্পানির, তারা হচ্ছে সবাইকে কোম্পানি টাকা পয়সা চুকানোর পর অবশিষ্ট যা থাকবে সেটাই কি পাবে, সাধারণ শেয়ার হোল্ডার পাবে। এটাই হচ্ছে সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারের মেইন পার্থক্য উদ্দীপকের আলোকে। এবং এখানে আরেকটা জিনিস বলা ছিল বার্ষিক সাধারণ সভার একটা বিষয়। বার্ষিক সাধারণ সভায় সাধারণত সাধারণ শেয়ার হোল্ডাররাই মূলত উপস্থিত থাকতে পারে, এখানে তোমার অগ্রাধিকার শেয়ার হোল্ডার বা অন্য কেউ উপস্থিত থাকতে পারে না। সো আমরা ইজিলি বলতে পারি উদ্দীপকের পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে এখানে কি একটা সুন্দর ধারণা তোমার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ঘ নাম্বার যেটা, যে সুমন কেন রুমনের চেয়ে কম অর্থ ফেরত পেলেন বা কম অর্থ ফেরত পেলেন, এখানে দুইজন অংশীদারের কথা বলা আছে। যে আমরা প্রিভিয়াস ইয়াতে বলে আসছিলাম, এখানেও বলি, হালকা করে বলবো তোমাদেরকে, সুমন সাধারণ শেয়ার হোল্ডার হওয়ায় রুমনের চেয়ে অর্থ কম পান, ঠিক আছে। আমরা বলছি কেন অর্থ কম পান, কারণ সাধারণ শেয়ার হোল্ডাররা সবার শেষে তোমার অর্থ পায়, আর অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হার যেটা উল্লেখ করা থাকবে সেই হারেই তারা অর্থ পাবে, ঠিক আছে। এটা অলরেডি বলে ফেলছি। তো এখন আমরা আমাদের নেক্সট ইয়াতে কোশ্চেনে যাবো, যেটা ময়মনসিংহ বোর্ড 2022-এ আসছে, ঠিক আছে। আচ্ছা, 2022-এর এটা কোশ্চেন যে শেয়ার কাকে বলা হয়, একদম ইজি একটা কোশ্চেন। দেখো এখানে বলা আছে কোম্পানির অনুমোদিত মোট শেয়ার মূলধনকে যখন প্রতিটি সমান এবং ক্ষুদ্র এককে বা অঙ্কে ভাগ করে বিক্রি করা হয় বা বিক্রির জন্য তোমার কি বলে প্রস্তুত বা একককে শেয়ার বলা হয়, ঠিক আছে। এক মালিকানা ব্যবসা কেন জনপ্রিয়? একক মালিক দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায় এক মালিকানা ব্যবসা। এখানে দ্রুত সিদ্ধান্ত, স্বল্প মূলধন এবং তোমার প্রত্যক্ষ যোগাযোগ, হ্যাঁ, নমনীয়তার সুযোগ ইত্যাদির নানাবিধ সুবিধা বৈশিষ্ট্যের কারণে এক মালিকানা ব্যবসাটা কি খুবই জনপ্রিয়, ঠিক আছে। আচ্ছা, গ নাম্বারটা কি? জনাব শফিকুলের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসা সংগঠন? শফিকুল তার 50 জন বন্ধু নিয়ে একটি কোম্পানি গড়ে তুলেন। তার মোট মূলধনের পরিমাণ 2 কোটি টাকা। তার মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য জনাব সাইফুর রহমানকে কোম্পানিতে নিতে চান, এজন্য কোম্পানির মূল দলিল সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। আচ্ছা, এখানে ছিল যে মোট মূলধনের পরিমাণ 2 লক্ষ টাকা, 50 জন বন্ধু যেহেতু বলছেন
এখানে কিন্তু আমরা নাম্বারটা পেয়ে গেছি। সো এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা কি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে আমি পিছনেও তোমাদেরকে বলে আসি সেই বৈশিষ্ট্যগুলো, যে এটা কেন প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাই প্রাইভেট লিমিটেড কোম্পানির যে বৈশিষ্ট্যগুলো আছে সেই সুন্দর করে বৈশিষ্ট্যগুলো কি তোমরা দিয়ে দিবা। আর উদ্দীপকে বর্ণিত কোম্পানির মূলধন বৃদ্ধির জন্য মূল দলিল সংশোধনের অপরিহার্যতা সম্পর্কে বিশ্লেষণ করো। আচ্ছা আচ্ছা, উদ্দীপকের কোম্পানির মূলধন বাড়ানোর জন্য যদি মূল দলিল সংশোধনের অপরিহার্যতা রয়েছে, মূল দলিলটা হলো কোনটা? সংবিধান। ঠিক আছে, মূল দলিলটা এখানে কোনটা? মূল দলিলটা হচ্ছে এখানে সনদ বা সংবিধান। আর ব্যবসায়ের মূলধন কামানো বা বাড়ানোর জন্য এই দলিলের মূলধন আরো পরিবর্তন করা যেতে পারে। যেমন তাদের মূলধন ছিল কত? 2 কোটি টাকা। ঠিক আছে, তারা মূলধনের পরিমাণ বাড়ানোর জন্য তারা নতুন সদস্য নিতে চায়। এখন নতুন সদস্য নিলে কি হবে? তাদের কোম্পানিকে পাবলিক লিমিটেড করতে হবে, কারণ 50 জনের অধিক জন তারা পারবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আবার বলা যায় যে স্মারকলিপির মূলধন ধারা পরিবর্তনের মাধ্যমে তারা তাদের কোম্পানির মূলধন বাড়াবেন। ঠিক আছে, এই জিনিসটা একটু হাইলাইট করে দিই, এটা তোমরা একটু দেখবা। তাদের কোম্পানির মূল দলিল অর্থাৎ স্মারকলিপির পরিবর্তন আবশ্যক। স্মারকলিপির মূলধন ধারা পরিবর্তনের মাধ্যমে তারা তাদের কোম্পানির মূলধন বাড়াবেন। এছাড়াও সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নাও এই মূলধন ধারার মাধ্যমে তারা শেয়ার সংখ্যা দ্বারা নির্ধারণ করবেন। সো এতবিধ তোমার বৈশিষ্ট্য থাকার কারণে আমরা বলতে পারি যে তাদের কি করা অপরিহার্য, যে কোম্পানির মূলধন বাড়ানোর জন্য মূলধন সংশোধন দলিলটা করা অপরিহার্য। আচ্ছা, আর 5 নম্বর কোশ্চেনটা দেখব। রাজশাহী বোর্ড 2022-এ আসছে যে বিধিবদ্ধ কোম্পানি কি? আমরা এটা অলরেডি জানি। সো বিধিবদ্ধ কোম্পানিটা কি? যে শেয়ার আইন দ্বারা বিল পাস বা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বলে কোম্পানিকে বিধিবদ্ধ বা সংঘ বৃদ্ধি কোম্পানি বলা হয়। ঠিক আছে, দেখা হচ্ছে তোমার সংঘ স্মারক বলতে কি বোঝানো হয়? আচ্ছা, যে দলিলে কোম্পানির মূল বিষয়গুলো সংক্ষেপে লিপিবদ্ধ থাকে, যেমন কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন এগুলো থাকে, সেটাই হচ্ছে কি কোম্পানির স্মারকলিপি বা সংঘবদ্ধ বা মূল সনদ। উল্লিখিত ব্যবসা সংগঠনটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের তা বর্ণনা করতে বলছে। আচ্ছা, জামিল, শফিক ও বাবু 3 ভাই, ঠিক আছে, তাদের স্বপ্ন প্রতিষ্ঠিত হওয়া। ওকে, এই উদ্দেশ্যে তারা মুনাফা অর্জনের জন্য সীমিত দায় বিশিষ্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান করেন। ওকে, এই জন্য তারা যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমতি নেন ও নিবন্ধন করেন। এ ধরনের সংগঠনের নানারূপ সুবিধার কথা বিবেচনা করে তারা এটি গঠন করেছেন। এই ব্যবসা শুরু করার কয়েক মাসের মধ্যে তাদের ব্যবসা সুনাম ছড়িয়ে পড়ে। আচ্ছা, ভালো কথা। মালিকানার ভিত্তিতে এটা কোন ধরনের? এটা যৌথ মূলধনী কোম্পানি বিজনেস। আচ্ছা, এটা যৌথ মূলধনী কোম্পানি বিজনেস, কারণ এখানে তারা 3 ভাই এখানে কি করছেন? মূলধন সংগ্রহ করে তারা কি করছেন? এটা তারা নিবন্ধিত করছেন। যেহেতু আমরা জানি এখানে নিবন্ধন করছেন আইন অনুযায়ী, আইনকে ফলো করে, কোম্পানি আইন ফলো করে। সো এখানে প্রাথমিক প্রাইভেট লিমিটেড কোম্পানির তোমার যেই ধরনের তোমার বৈশিষ্ট্যগুলো আমি প্রিভিয়াস কোশ্চেনে বলে আসছি সেগুলো দিয়ে তুমি তোমার নিচে লিখবা শুধু যে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে একটা যৌথ মূলধনী ব্যবসা সংগঠন। কিন্তু এভাবে এটা ক্লিয়ারলি বলা যাইতেছে না যে এটা পাবলিক বা প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, সো এটা যদি উল্লেখ যদি করা থাকতো সংখ্যা, তাহলে আমরা ইজিলি বলে দিতে পারতাম। তারপরে যেটা বলা নেই, যে কোনো কিছু হতে পারে, তাই আপাতত বলবা কি যৌথ মূলধনী ব্যবসা সংগঠন। ঠিক আছে। আচ্ছা, ঘ নম্বরে যেটা ছিল উদ্দীপকের 3 ভাইয়ের রূপ ব্যবসা প্রতিষ্ঠান গঠনের যৌতিকতা তুলে ধরো। আচ্ছা আচ্ছা, এই যে 3 জন ভাই যে ব্যবসাটা প্রতিষ্ঠা যে করলো, হ্যাঁ, এটা অবশ্যই যৌতিকতা আছে। কারণ কেন? কারণ যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানের যে সত্তা, সেটা হচ্ছে কৃত্রিম সত্তা। এখানে দায় হলে কোম্পানির নামে দায় হবে, বা কোম্পানির কিছু হইলে কোম্পানির নামে কেস হবে, বা ভালো কিছু হলে কোম্পানির নামে হবে। এখানে কোনো ইন্ডিভিজুয়াল পারসন কি জড়িত থাকবে না এক মালিকানা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। ইনফ্যাক্ট তোমার এখানে লাভ হোক ইয়া হোক সব কোম্পানির নামে হবে। তোমার যদি কোনো ছিল দেওয়া দরকার হয়, অন্য কোনো কোম্পানির সাথে যোগাযোগ করতে হয়, তোমার কোম্পানির নাম দিয়ে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আর এটা যেহেতু একটা আইন সৃষ্ট একটা প্রতিষ্ঠান, এখানে যেহেতু সরকারের বিভিন্ন বিধিমালা মানতে হয়, প্লাস এখানে তোমার কোম্পানি দেওয়া যেই কি বলে কোম্পানি আইন অনুসারে তোমাকে যে বিধিমালা গুলো মানতে হবে, ইয়া করতে হবে। সো এখানে কি একটু জটিল বিষয় আছে। সেই জন্য আমরা বলতে পারি যৌথ মূলধনী ব্যবসা গঠনের মেইন ইয়াটা হইতেছে, তোমার যদি বৃহদায়তন ব্যবসা করার যদি ইচ্ছা হয়, সুযোগ যদি থাকে, বৃহৎ মূলধনের চিন্তা ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি
এই যৌথ মূলধনী ব্যবসা গঠন করাটা কি উপযোগী বলে আমি মনে করি। ঠিক আছে, আচ্ছা 6 নাম্বার আমরা যাব। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2022-এ আসা কোশ্চেন, যে শেয়ার কাকে বলে, এটা আমরা পড়ে আসছি, স্কিপ করলাম। কোম্পানি সংগঠনের বিবরণপত্র কেন তৈরি করা হয়? ওকে, যে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রির জন্য কোম্পানির প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে যে বিজ্ঞপ্তি বা প্রচারপত্র প্রকাশ করে তাকে এখানে কি বলা হয়? তাকে তোমার বিবরণপত্র বলা হয়। ঠিক আছে, বিবরণপত্রটা ওয়ান কাইন্ড অফ লিফলেট। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ লিফলেট দ্যাট উই প্রোভাইড আওয়ার কাস্টমার টু ভিজিট আওয়ার শপ, দিস কাইন্ড অফ থিং। ঠিক আছে, যে শেয়ার ও ঋণপত্র কিনতে জনগণকে আমন্ত্রণ জানানোর জন্য তুমি যে লিফলেট বা বিবরণপত্র বিলানো হয় সেটাই হচ্ছে কি তোমার পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও কি বিক্রির জন্য কোম্পানির প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে, যেটা ওইটাই কি বিবরণ পত্র। ঠিক আছে, আচ্ছা গ নাম্বারে যেটা বলা আছে, এবিসি নামক কোম্পানি নিবন্ধন নিতে প্রণীত প্রথম দলিলটি কোন ধরনের তা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, মিস্টার আয়ান তার 10 জন বন্ধু নিয়ে এবিসি কোম্পানি গঠিত করে। আচ্ছা, তাদের দলিল দুটা তৈরি করতে হয়। ঠিক আছে, প্রথম দলিলটি সংক্ষিপ্ত ভাবে হলেও মুখ্য দলিল এবং অন্যটিতে তার কি সহযোগী দলিল। তাদের প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তির ভিত্তিতে সিকিউরিটি গার্ড পরিচ্ছন্ন কর্মী সরবরাহ করে। তাদের নতুন ধরনের ব্যবসা দিন দিন জনপ্রিয় হচ্ছে। ওকে, কোম্পানি নিবন্ধন হতে প্রণীত প্রথম দলিলটি কোন ধরনের? এখানে তোমার দলিলের নাম চাইছে। দলিলের নামটা কি? তোমার স্মারকলিপি বা পরিমেল বন্ধ। ঠিক আছে, স্মারকলিপি। প্রথম দলিলটা কি হবে? কোম্পানির স্মারকলিপি। স্মারকলিপিটা জিনিসটা কি? স্মারকলিপি হচ্ছে একটা কোম্পানির স্পিরিট, মূল দলিল। What you are gonna do with other people in your company will describe the everything in this paper, in this document. ঠিক আছে, এটা কি এই স্মারকলিপিতে বলা হয়ে থাকে, যেখানে মূলত কোম্পানির নাম, উদ্দেশ্য, ঠিকানা, তোমার মূলধনের পরিমাণ, দায় হলে দায়ের পরিমাণ, একটা সম্ভাব্য দায়। ঠিক আছে, এই কয়েকটা বিষয় তোমার উল্লেখ থাকবে। যেহেতু তারা 10 জন বন্ধু মিলে একটি কোম্পানি গঠন করেছেন, সো তাদের মেইন যেই প্রথম যেই পেপারসটা কালেক্ট করতে হবে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী, সেটা হচ্ছে কি তাদের স্মারকলিপি। ওকে, আচ্ছা ঘ নম্বরে যেটা আমি দেখব সেটা হচ্ছে কি উদ্দীপকের নতুন ধরনের ব্যবসা সংগঠন ভবিষ্যতে আরো বেশি সম্প্রসারিত। অফকোর্স এটা হবে, অফকোর্স এটা হবে। এটা বলছে কি যে উদ্দীপকের নতুন ধরনের ব্যবসা সংগঠন ভবিষ্যতে আরো বেশি সম্প্রসারিত হবে। কেন হবে? কারণ এই ধরনের ব্যবসায় চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কি কাজ করানো হয়। যে প্রতিষ্ঠান বা যারা আউটসোর্সিং এর কাজ করে তাদের ফ্রিল্যান্সার বলে। ওকে, এরা ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে অর্থের বিনিময়ে কাজের চুক্তি করে। আচ্ছা, যেহেতু তাদের এই বিজনেসটা আরো জনপ্রিয় হয়ে উঠতেছে, তাই এখানে বলা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আউটসোর্সিং এর মাধ্যমে আগের তুলনায় বেশি মুনাফা তারা লাভ করতেছে। তাই উদ্দীপকের নতুন ধরনের ব্যবসা সংগঠন কি অবশ্যই তোমার ভবিষ্যতের সম্প্রসারণের সাথে কি তোমার যথোপযুক্ত রয়েছে। ঠিক আছে, তা আউটসোর্সিং এর এখানে একটা কথা বলা ছিল। আচ্ছা, এটাও তোমার হচ্ছে রাজশাহী বোর্ডের একটা আসা কোশ্চেন 2022-এর, যে বোনাস শেয়ার কাকে বলা হয়। আমরা জানি যে কোম্পানি যদি লাভ করে সেখানে নগদে টাকাটা না দিয়ে যখন তোমাকে কি করে শেয়ার ইস্যু করে থাকে, সেটাই হচ্ছে বোনাস শেয়ার। কোম্পানির স্মারকলিপি কি আমরা জানি, কোম্পানির মূল দলিল স্মারকলিপি, যেখানে কোম্পানির নাম, উদ্দেশ্য, ঠিকানা, মূলধন, দায় এগুলো তোমার উল্লেখ করা থাকে। আচ্ছা, বারি এন্ড কং কোন প্রকৃতির কোম্পানি? একটি পাবলিক লিমিটেড কোম্পানি। হ্যাঁ, বলাই আছে কোম্পানি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সদস্য, 3 বছর যাবত সুনামের সাথে কার্যক্রম পরিচালনা তারা করে আসছে। তাদের বিধিবদ্ধ সঞ্চিতির পরিমাণ সন্তোষজনক। আচ্ছা, কোম্পানি নতুন একটি ব্যবসা স্থাপনের লক্ষ্যে বাজারে শেয়ার ইস্যু না করে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, কোন প্রকৃতির কোম্পানি তা আগে ব্যাখ্যা করতে বলছে। একটা তো যৌথ মূলধনী কোম্পানি, কিন্তু এটা হচ্ছে একটা পাবলিক লিমিটেড কোম্পানি। কেন? কারণ এখানে তোমার মূলধন সংগ্রহের একটা বিষয় আছে। সেখানে তারা কি শেয়ার সংখ্যা কত, সর্বনিম্ন 7 আর সর্বোচ্চ কি শেয়ার সংখ্যা তারা সীমাবদ্ধ, কত পরিমাণ তারা কি মূলধন সংগ্রহ করতে পারবে। যেহেতু তারা একটা তালিকাভুক্ত কোম্পানি, তারা জনগণের কাছ থেকে অবাধে শেয়ার কালেক্ট করতে পারবে। ঠিক আছে, তাই পাবলিক লিমিটেড কোম্পানির সাথে মিল রেখে তা বলা যায় বারি এন্ড কং একটা পাবলিক লিমিটেড কোম্পানি। উদ্দীপকের বারি এন্ড কং বাজারে শেয়ার ইস্যু করে কিভাবে মূলধন সংগ্রহ করতে পারে। কিভাবে বাজারে শেয়ার ইস্যু করে, এই দেখো এখানে মেইন জিনিসটা বলা আছে যে শেয়ার ইস্যু না করে তারা ঋণপত্রের মাধ্যমে ঋণ নিয়েও মূলধন সংগ্রহ করতে পারে। ঋণপত্র জিনিসটা কি, যে কোম্পানি সবসময় মূলধন সংগ্রহ করে থাকে, শেয়ার বিক্রি করে, আর ওইটার এগেইনস্টে কি দেয় কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে কি একটা লভ্যাংশ প্রদান করে।
উল্টা ক্ষেত্রে মূলধন সংগ্রহ না করে কোম্পানি কি ঋণও সংগ্রহ করতে পারে ব্যাংকের থেকে নে, তোমার সাধারণ জনগণ থেকে। কিভাবে? তোমার ডিবেঞ্চারটা দিয়ে অথবা ঋণপত্র বিলি করে। ঋণপত্র যদি বিলি করে যদি মূলধন সংগ্রহ করে, সেক্ষেত্রে দেখা যায় যে তোমার একটা নির্দিষ্ট হারে কি দিতে হবে, তোমাকে সুদের হার তাদেরকে প্রদান করতে হবে, পাবলিককে সুদের হার প্রদান করতে হবে। তাই আমরা বলতে পারি যে বাড়ি এন্ড কং বাজারে শেয়ার ইস্যু না করেও ঋণপত্রের মাধ্যমে কি মূলধন সংগ্রহটা কি তারা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা দেখি। একটু ছক আছে, ছক দেখলে ভালোই লাগে তোমার ইয়াতে থিওরিটিক্যাল প্যাটার্ন গুলাতে। আচ্ছা এখানে দেখো কিছু তোমার ইয়া দেওয়া আছে যে রাইসা লিমিটেড কোম্পানি উদ্যোগ গ্রহণ পর্যায়ে দেওয়া, দলিল নির্ণয়, দলিল প্রণয়ন পর্যায়ে, নিবন্ধন গ্রহণ পর্যায়ে, এরপর একটা কি। আচ্ছা এটা আমার বলতে হবে। শেয়ার কি আমরা জানি, মোট মূলধনকে প্রতিটি সমান এবং ক্ষুদ্র এককে ভাগ করাই হচ্ছে কি শেয়ার। ঠিক আছে, বিবরণপত্র কেন প্রচার করা হয়? জনগণকে বিবরণপত্রটা প্রচার করা হয় অ্যাট্রাক্ট করতে, যে কোম্পানির যে শেয়ার তারা যেন শেয়ার বা ঋণপত্রটা কিনে, হ্যাঁ কোম্পানির শেয়ার মেম্বার বা মেম্বার হতে পারে এবং কোম্পানির এক্সপান্ড করতে তারা যেন সাহায্য করতে পারে। এটা কি বিবরণপত্র, এই জন্য কি প্রচার করা হয়। উদ্দীপকের এই চিহ্নতে কি হবে? কার্যারম্ভ বসতে পারে? আমি দেখি তো কার্যারম্ভ হবে কিনা। হ্যাঁ, কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ এখানে বসবে। আচ্ছা কার্যারম্ভের অনুমতি পত্র জিনিসটা কি? কার্যারম্ভের অনুমতি পত্র জিনিসটা হচ্ছে যে তোমার যখন নিবন্ধন হয়ে যাবে রেজিস্ট্রারের নিকট থেকে, যখন নিবন্ধন করে ফেলবা তখন তুমি কি করবা, তোমার কোম্পানির কাজ শুরু করার জন্য তোমাকে আরেকটা অনুমতি পত্র নিতে হবে, সেটা হচ্ছে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ। ঠিক আছে, সো উদ্দীপকের চিত্রে আমরা বলতে পারি কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহটি অনুপস্থিত, সো খালি করে কার্যারম্ভের অনুমতি পত্র জিনিসটাই এখানে বসবে। এটা হচ্ছে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নেওয়া বাধ্যতামূলক, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিবন্ধন পাওয়ার পরে তুমি কি কাজ শুরু করে দিতে পারো। দিস ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য পাবলিক এন্ড দ্য প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন টার্মস অফ দ্য কোম্পানি অ্যাক্ট 1994। তুমি এটা মনে রাখবা। ঠিক আছে, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের মাধ্যমে বৃহদায়তন উৎপাদন কার্যক্রম কি পরিচালনা করা সম্ভব? অফকোর্স এটা সম্ভব, কারণ আমরা জানি যখন কোনো মানুষের ভিশন থাকে যে সে বড় পরিসরে বিজনেস করবে, তো তার কি দরকার হয়? বড় আকারের মূলধন দরকার হয়, পুঁজি দরকার হয়, যেটা এক মালিকানা অংশীদারি বা প্রাইভেট লিমিটেড কোম্পানির কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো কি দিতে পারে না। তখন তার কি করতে হয়? পাবলিক লিমিটেড কোম্পানির দিকে তার কি ফোকাস দিতে হয়, যে কোম্পানি কি বৃহদায়তন মূলধন সংগঠন মানে কালেক্ট করে এবং বৃহৎ আকারের বিজনেস পরিচালনা করে, কি দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। তাই আমরা বলতে পারি যে বৃহদায়তন উৎপাদন কার্যক্রম পরিচালনা করা যৌথ মূলধনী ব্যবসা সংগঠন দ্বারাই কি সম্ভব। ঠিক আছে, আচ্ছা তো এই ছিল আমাদের আজকে ম্যানেজমেন্ট তোমার যে 5th চ্যাপ্টার যৌথ মূলধনী ব্যবসা সংগঠনের, সেটার হচ্ছে ফার্স্ট পার্টের অ্যানালাইসিস সলভের ক্লাসটা। আমরা আমাদের সেকেন্ড পার্টে বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।